রাত 12টা বাজে। হঠাৎই আমার নিজের ভাগিনা আমার রুমের দরজা খুলে প্রবেশ করে। রুমে? তোমরা সবাই জানো আমার স্বামী অনেক দিন আগে মারা গেছে। কিন্তু ভাগিনা এত রাতে কেন আমার রুমের ভেতরে ঢুকেছে? আমি ঘুমন্ত অবস্থায় তাকে চুপি চুপি দেখতে থাকলাম। এরপরে সে দরজা বন্ধ করে দেয়। এবার আমার রুমে এসে আমার কাছে আসে। এরপরে যা ঘটে, কলঙ্কের ঘটনা, যা গল্পের মাধ্যমে আপনাদেরকে শোনানো হচ্ছে। তাহলে সম্পূর্ণ শুনে নিন। নীল আকাশের নিচে সবুজ মাঠ আর আমবাগানে ঘেরা ছোট্ট গ্রাম চন্দনপুর। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক শান্ত নদী, যার জল সারাদিন রোদের আলোয় ঝিকমিক করে। গ্রামের মানুষগুলো সহজ সরল, তাদের জীবনযাত্রাও নদীর জলের মতোই নির্মল। এই গ্রামের সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন মালা, যাকে সবাই আদর করে মামি বলে ডাকে। মালা মামির বয়স 30-এর কোঠায়, কিন্তু তার রূপ যেন দিনে দিনে আরও ফুটে উঠেছে। তার লম্বা কালো চুল, মায়াভরা চোখ আর হাসিতে গ্রামের যুবক থেকে বৃদ্ধ সবাই মুগ্ধ। কেউ কেউ তাকে দেখে বলে, এমন রূপ তো কেবল পরীর গল্পেই থাকে। কিন্তু মালা মামি তার রূপ নিয়ে কখনো গর্বিত নন। তিনি সব সময় নিরহংকারী ও স্নেহময়ী। একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে একটা ট্যাক্সি এসে থামল। ট্যাক্সি থেকে নামল এক যুবক, সোহেল। সে এই গ্রামেরই মেয়ে রিনার ছেলে, যাকে সবাই ভাগিনা বলে চেনে। সোহেল অনেক বছর পর শহর থেকে গ্রামে ফিরেছে। সে এখন ইঞ্জিনিয়ারিং পাস করে ভালো চাকরি করে। মালা মামি সোহেলকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। সোহেলের মা রিনা যখন শহরে স্বামীর সাথে চলে গিয়েছিলেন, তখন সোহেলকে রেখে গিয়েছিলেন মালা মামির কাছে। মামি তাকে নিজের সন্তানের মতো আদরত্নে বড় করেছেন। আজ অনেক বছর পর সোহেল ফিরে এসেছে, লম্বা, সুঠাম, চোখে আত্মবিশ্বাস। মালা মামি বাড়ির উঠানে বসে কাপড় সেলাই করছিলেন। সোহেলকে দেখে তার চোখে পানি চলে এলো। এসো বাবা, এসো বলে তাকে বুকে জড়িয়ে ধরলেন। সোহেলও আবেগে কেঁদে ফেল, মামি, আপনাকে অনেক মিস করেছি। পরের কয়েকদিন সোহেল গ্রামের পুরনো জায়গাগুলো ঘুরে বেড়াল। সে মালা মামির সাথে নদীর পাড়ে বসল, গল্প করল ছোটবেলার কথা। মামি, মনে আছে? আপনি আমাকে এই নদীতেই সাঁতার শিখিয়েছিলেন। সোহেল হাসল। মালা মামিও হেসে বললেন, হ্যাঁ, আর তুমি প্রথমবার সাঁতার কাটতে গিয়ে ডুবে যাচ্ছিলে। আমি তখন তড়িঘড়ি করে জলে ঝাঁপিয়ে পড়ে তোমাকে বাঁচিয়েছিলাম। দুজনের হাসি আর স্মৃতিতে ভরে উঠল চন্দনপুরের সন্ধ্যা। দিন যেতে থাকল। সোহেল দেখল মামি এখনও তার জন্য রান্না করেন সেই ছোটবেলার মতোই প্রিয় পিঠাপুলি। মামিও দেখলেন সোহেল এখন বড় হয়েছে, কিন্তু তার মধ্যে এখনও সেই ছোট্ট ভাগিনার সরলতা আছে। একদিন সন্ধ্যায় তারা দুজনে বাড়ির ছাদে বসেছিলেন। মালা মামি বললেন, সোহেল, তুমি তো বড় হয়ে গেছ। এখন কবে বিয়ে করবে? একটা ভালো মেয়ে দেখে ফেলো। সোহেল মামির দিকে তাকিয়ে হেসে বলল, মামি, আমি তো আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আপনার মতো কেউ তো আমার জীবনে নেই। মালা মামি লজ্জায় মুখ ঘুরিয়ে নিলেন, ছি ছি, এমন কথা বলতে নেই। কিন্তু তার চোখে ছিল স্নেহের আভা। সোহেল বুঝতে পারল মালা মামির জন্য তার ভালোবাসা শুধু স্নেহের নয়, এটা আরও গভীর। একদিন সাহস করে বলল, মামি, আমি চাই আপনি আমার জীবনে থাকুন আজীবন। মালা মামি প্রথমে চমকে উঠলেন, কিন্তু সোহেলের চোখে সত্যিকারের ভালোবাসা দেখে নরম হয়ে বললেন, তুমি জানো, আমাদের বয়সের তফাত আছে। সমাজ কি বলবে? সোহেল জবাব দিল, সমাজ আমাদের খুশি দেখলে একদিন মানিয়ে নেবে। আমি শুধু চাই আপনাকে আমার পাশে পেতে। দুজনের হাত ধীরে ধীরে জড়িয়ে গেল। নদীর জল যেন তাদের সম্পর্কের সাক্ষী হয়ে রইল। কিছুদিন পর সোহেল মালা মামিকে শহরে নিয়ে গেল। সেখানে তারা দুজনে নতুন জীবন শুরু করলেন। মালা মামির রূপ আর সোহেলের দায়িত্ববোধ দেখে সবাই মুগ্ধ হল। শেষ পর্যন্ত ভালোবাসাই জয় হল। তারা বুঝতে পারল সম্পর্ক শুধু রক্তের নয়, ভালোবাসারও বাঁধন। সোহেলের সাথে শহরে আসার পর মালা মামির জীবনে নতুন অধ্যায় শুরু হল। প্রথমে তিনি কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। এত বছর গ্রামের সরল পরিবেশে কাটানোর পর শহরের ব্যস্ততা, উঁচু দালান আর ভিড় তাকে অভিভূত করেছিল। কিন্তু সোহেল তাকে ধীরে ধীরে সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিল। মামি, এই দেখুন আমাদের ফ্ল্যাট। সোহেল গর্বিতভাবে দরজা খুলে দিল। মালা মামি ভেতরে পা রেখেই অবাক হয়ে গেলেন। ঘরটি পরিপাটি, জানালার পাশে গাছের টব, দেয়ালে তাদের গ্রামের কিছু ছবি। সোহেল জানত মামি যেন বাড়িটাকে নিজের মতো করে অনুভব করতে পারেন। তুমি এত কিছু ভেবেছ, বাবা? মালা মামির চোখে জল এসে গেল। আপনার জন্য যা করব তা কমই। সোহেল হাসল। তাদের সম্পর্ক নিয়ে শহরেও কিছু মানুষের কৌতূহল ছিল। প্রতিবেশীরা প্রথমে ভেবেছিল মালা মামি সোহেলের প্রকৃত মামি। কিন্তু যখন জানতে পারল তাদের সম্পর্কের গভীরতা, কেউ কেউ বিস্মিত হল, কেউ বা সমালোচনা করল।
একদিন সোহেলের অফিসের এক সহকর্মী তাকে জিজ্ঞেস করল, সত্যি বলো, তোমার স্ত্রী তোমার মামি? এটা কেমন সম্পর্ক? সোহেল ধীরস্থিরভাবে উত্তর দিল, আমাদের ভালোবাসা বোঝার জন্য আপনাকে আমাদের গল্প জানতে হবে। মালা আমাকে বড় করেছেন, আমার সব দুঃখে পাশে ছিলেন। বয়স বা সমাজের নিয়ম আমাদের ভালোবাসাকে সংজ্ঞায়িত করতে পারবে না। তার কথায় সহকর্মী নীরব হল। কিছু মানুষ হয়তো বুঝতে পারল না, কিন্তু সোহেলের আত্মবিশ্বাস দেখে প্রশ্ন করা বন্ধ করে দিল। মালা মামি শহরে এসেও তার গ্রামের শিল্পকে ধরে রাখতে চাইলেন। তিনি সুন্দর সুন্দর হস্তশিল্প বানাতেন, নকশিকাঁথা, মাটির পুতুল। সোহেল তাকে একটি ছোট কারুশিল্পের দোকান খুলে দিল। প্রথমে মালা মামি ভয় পেয়েছিলেন, আমি পারব তো? আপনি সব পারেন মামি, সোহেল উৎসাহ দিল। অল্প দিনেই মালা মামির দোকান জনপ্রিয় হয়ে উঠল। শহরের মানুষ তার শিল্পের প্রশংসা করতে লাগল। এটা তাকে আত্মবিশ্বাসী করে তুলল। তিনি বুঝতে পারলেন, বয়স বা অতীত যাই হোক, নতুন করে শুরু করা যায়। তাদের দৈনন্দিন জীবন সুখের ছোট ছোট মুহূর্তে ভরে উঠল। সোহেল অফিস থেকে ফিরে মামির হাতের রান্না খেত, আর মালা মামি সোহেলের জন্য রাত জেগে নতুন ডিজাইনের নকশিকাঁথা সেলাই করতেন। একদিন রাতে সোহেল দেখল মামি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছেন। সে ধীরে ধীরে তাকে কম্বল ঢেকে দিল। মালা মামি সেই স্পর্শে ঘুমের মধ্যেই হাসলেন। সোহেলের মা রিনা প্রথমে তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি। কিন্তু যখন তিনি শহরে এসে দেখলেন তার ছেলে কত সুখী, আর মালা কত যত্নে সংসার সামলাচ্ছেন, তখন তার মন নরম হল। মালা, তুমিই তো সোহেলকে সত্যিকারের ভালোবাসা দিয়েছ। রিনা একদিন তাকে জড়িয়ে ধরে বললেন। মালা মামির চোখে জল এসে গেল, দিদি, সোহেল আমার নিজের সন্তানের মতো। 1 বছর পর মালা মামি ও সোহেল একটি অনাথ আশ্রমের সাথে যুক্ত হল। তারা সেখানে গিয়ে শিশুদের সময় দিত। মালা মামি তাদের হস্তশিল্প শেখাতেন। একদিন একটি মেয়ে জিজ্ঞেস করল, আপনারা কি মা ও ছেলে? সোহেল হেসে উত্তর দিল, আমরা একে অপরের পরিবার। ভালোবাসাই আমাদের বাঁধন। মালা মামির মুখে হাসি ফুটে উঠল। তারা দুজনেই জানত, জীবনের এই যাত্রায় তারা একে অপরের পরিপূরক। গ্রীষ্মের এক সন্ধ্যায় তারা দুজন সমুদ্রের পাড়ে বসল। মালা মামির চুলে হাওয়া দিল। সোহেল তার হাত ধরে রাখল। জানো মামি, আমি কখনো ভাবিনি আমার জীবন এত সুন্দর হতে পারে। সোহেল বলল, আমিও না বাবা। কিন্তু তুমি আমার জীবনে এনে দিয়েছ শান্তি। মালা মামি উত্তর দিলেন, সমুদ্রের ঢেউ তাদের কথা যেন অনুরণিত করল। ভালোবাসার এই গল্প কোনো সমাপ্তি ছাড়াই চলতে থাকবে, যতদিন তাদের হৃদয় বিয়েরিং করে।